বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি। ১৪৪ ধারার মধ্যেই বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগে নিহত ৩। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সব পক্ষকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনীর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ঘট নবপত্রিকা স্থাপন সহ মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। গির্জায় গণপ্রার্থনার সময় এলোপাথারি গুলিতে প্রাণ গেল ৪ জনের। যুক্তরাষ্ট্রের মিশিগানে সাবেক মার্কিন সেনা কর্মকর্তার অগ্নিসংযোগ, বন্দুকধারীর মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যার সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বহাল আছে ১৪৪ ধারা। সকাল থেকে থমথমে অবস্থা গুইমারা ও সদর উপজেলায়। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। জনমনে বিরাজ করছে আতঙ্ক। মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ৩ পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন আর্মড পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি। রোববার গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ির মৃত্যু হয়। পাশাপাশি ১৩ সেনা ও ৩ পুলিশ সদস্য সহ অনেকে আহত হন। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়িতে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। জিতেন, পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। নতুন করে
3 পার্বত্য জেলায় সড়ক অবরোধের ডাক দিয়েছে যুগ্ম ছাত্র জনতা। তবে আজ সকালে কিছুক্ষণ আগে তারা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ দুপুর 12টা থেকে অবরোধ শিথিল করার ঘোষণা তারা দিয়েছে। কিন্তু এদিকে খাগড়াছড়ি জেলার টোটাল আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় এবং জানমালের নিরাপত্তার সাথে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা এখনো খাগড়াছড়ি পৌর এলাকা এবং সদর উপজেলা এবং গুইমারা এলাকায় বলবৎ রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো গাড়ি যানবাহন এবং ছোটখাটো যে সমস্ত যানবাহন রয়েছে টমটম, ইজি বাইক বা মোটরসাইকেল কোনো ধরনের চলাচল করেনি। পুরো রাস্তা এখন জনশূন্য। লোকজন অফিস আদালতে যারা যাচ্ছে তাদেরকে পরিচয়পত্র সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কাছে পরিচয়পত্র দেখিয়ে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। বাজারবার আর হাটবার হওয়াতেও খাগড়াছড়িতে এখনো কোনো বাজার বসেনি। লোকজন চলাফেরা একেবারেই নেই। একেবারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে খাগড়াছড়ি জেলা সদরের লোকজন। পৌর এলাকায় আর যানবাহন না চলার কারণে দোকানপাটগুলো অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। এদিকে গুইমারায় ঘটনায়, গতকালকের গুইমারার ঘটনায়, সহিংস ঘটনায় 3 জন মারা গেছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের লাশ খাগড়াছড়ি হাসপাতালে রক্ষিত আছে। আর আহতদের মধ্যে 4 জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন আছে এবং গুরুতর আহত একজন চট্টগ্রামে রেফার করা হয়েছে। তাকে সে চট্টগ্রামে চিকিৎসাধীন আছে। বেশ কিছু বাড়িঘর, দোকানপাট লুটপাট করা হয়েছে খাগড়াছড়ি এবং গুইমারা এলাকায়। সার্বিক ক্ষেত্রে এখন পর্যন্ত প্রশাসন খাগড়াছড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, এগুলো এখনো সাংবাদিকদের জানাতে পারেনি। এরপর এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়িতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় তদন্ত কর্মকর্তার 2য় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 54তম সাক্ষী হিসেবে এ সাক্ষ্য দেবেন তিনি। রোববার জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের 17টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয় এজলাসে। প্রসিকিউশন বলছেন আত্মরক্ষার্থে নয়, পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয় জুলাই আগস্টের আন্দোলনে। মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য জেরা শেষ হলে, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে আজ। সময় সংবাদে আরও থাকছে। পাবনায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ, চলছে উদ্ধার কাজ। বেতন বাড়ানোর দাবিতে রাজশাহীতে বাস শ্রমিকদের ধর্মঘট। ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী উম্মেহানি, ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তী এবং মাদারীপুরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, মহাসপ্তমীর এই তিথিতে আসলে আজকে জাগ্রত হবেন দেবী এবং আমার পিছনে কিন্তু যে মণ্ডপটি রয়েছে সেইখানে কিন্তু দেবীকে জাগ্রত করার যে পূজাচার রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু যদি বলি, সকাল 8:30 থেকে কিন্তু শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা এবং দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন এবং সপ্তমেতি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে কিন্তু চলছে মহামায়াকে আসলে জাগিয়ে তোলার কাজ এবং মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে কিন্তু চলছে দেবী দুর্গার বন্দনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পূজা শুরুর সময় থেকে ঢাক, উলুধ্বনিতে সামিল হয়েছেন ভক্তরাও। এখন কিন্তু পুরো মণ্ডপ প্রাঙ্গণে ভরে উঠছে ভক্তদের পদচারণায়। পূজা শুরুর পর থেকে কিন্তু ভক্তরা অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। যেহেতু আজকে প্রাণ প্রতিষ্ঠিত হলো দেবী দুর্গার, সেহেতু কিন্তু ভক্তরাও প্রাণ ভরে প্রার্থনা করছেন। আমরা কিন্তু অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু বলছেন তারা এই দিনটির জন্যেই আসলে অপেক্ষায় থাকেন সারা
সারা বছর এবং দেবী দুর্গা তাদের মনোবাসনা আসলে পূরণ করে দেশ ও দশের মঙ্গল বয়ে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু তাদের চাওয়া। এবং এখন কিন্তু পুরো মণ্ডপটি একটি চাদরে ঢেকে দেওয়া হয়েছে যে, এবং এখন কিন্তু ভিতরে আসলে পূজার যে আচার অনুষ্ঠান সেটি চলছে। এবং একটু বলি যে এখন কিন্তু পুরোহিত ভিতরে কিন্তু মন্ত্র পাঠ করে পূজা করছেন এবং ভক্তরা কিন্তু আসলে বাইরে অপেক্ষা করছেন। এবং এখানে যে ভক্তদের যে বসার যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু বসে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দেখছেন। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কেউ আসলে প্রণাম করছেন, কেউ উলু দিচ্ছেন এবং ঢাকের বাদ্যও কিন্তু আসলে এই জায়গাটিকে আসলে একটি অন্যরকম একটি আবহ তৈরি করেছেন। এবং কেউ মনের এবং একটু বলে রাখি, নবপত্রিকা পূজার যে বিশেষত্ব সেটি হলো আসলে এই পূজায় যে 9টি উদ্ভিদ থাকে তা প্রকৃতপক্ষে দেবী দুর্গার আসলে 9টি বিশেষ রূপের প্রতিরূপকে আসলে বিবেচনা করা হয়। এবং হিন্দু শাস্ত্র মতে আসলে মূলত নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয় এবং এটি মূলত দুর্গা প্রতিমার সামনে একটি দর্পণ বা যেটিকে আয়নাও বলা হয় সেটি আসলে রেখে দুর্গা দেবীর প্রতিমার প্রতিবিম্বে বিভিন্ন উপাচারে দেবীকে স্নান করানোর একটি পুজো হয়। এবং এখন কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে এবং ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু পুজোর পরে যে অঞ্জলি রয়েছেন সেটির জন্য অপেক্ষা করছেন। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সপ্তমীর আরও সর্বশেষ খবর। আমি মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া পূর্ব গগনসভারি রোড পূজা মণ্ডপে। আপনাকে জানিয়ে রাখি আজকে কিন্তু 581টি মন্দিরে জেলার একযুগে মহাসপ্তমী পূজা শুরু হয়েছে। তার আগে কিন্তু ষষ্ঠী পূজা এবং বোধন অধিবাসের মধ্য দিয়ে দেবীকে জাগ্রত করা হয়েছে। এখন চলছে সপ্তমী বিহিত পূজা। এই সপ্তমী বিহিত পূজা আজকে কিন্তু দুপুর পৌনে 1টা পর্যন্ত কিন্তু সেই পূজাটি চলমান থাকবে, অর্থাৎ তিথি অনুযায়ী এই পূজাটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এখানে পুরোহিতে পবিত্র মন্ত্রে আজকে কিন্তু এখানে প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, ঘটস্থাপন সম্পূর্ণভাবে কিন্তু এক পবিত্র মন্ত্রে দেবীকে জাগ্রত করা হবে। এবং এখানে কিন্তু এই বর্তমানে যে পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে ষোড়শোপচার, পঞ্চোপচার নানা উপচারে কিন্তু দেবী দুর্গাকে পূজা করা হচ্ছে। এখানে এই পুরোহিতের পবিত্র মন্ত্রে এখন কিন্তু সংকল্প যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং প্রত্যেকটি মন্দিরই কিন্তু পুরোহিতের পবিত্র মন্ত্রে কিন্তু সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমী পূজার শেষে কিন্তু অঞ্জলি অনুষ্ঠিত হবে। অঞ্জলিতে ভক্তরা অংশগ্রহণ করবে এবং নিজের পরিবারের পাশাপাশি দেশ জাতির কল্যাণ কামনায় তারা কিন্তু দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন। বর্তমানে কিন্তু যে পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটি মন্দিরে কিন্তু ভক্তদের ডরলাম্বে অল্প সময়ের মধ্যে কিন্তু যারা অঞ্জলি দিবেন তারা কিন্তু প্রত্যেকটি মন্দিরে এসে জড়ো হবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন নিজের পরিবার এবং দেশের সবাই যেন ভালো থাকে, সব কিছুর জন্য সুস্থ স্বাভাবিক থাকে সেই প্রার্থনা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবার দেবী দুর্গা কিন্তু গজে আগমন করেছেন এবং দোলায় গমন করবেন। গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যতে পরিপূর্ণ হয়ে উঠবে পুরো বসন্তরা, তেমনিভাবে আবার দোলায় যখন গমন করবেন সেখানে কিন্তু অশনি সংকেত আছে, যুদ্ধ বিগ্রহ, রোগ পীড়া ইত্যাদি কিন্তু বিভিন্ন কিছু ইঙ্গিত করে এবং সেটি কিন্তু যেন না হয় সেই জন্যই কিন্তু ভক্তরা মায়ের কাছে অঞ্জলি মন্ত্রে প্রার্থনা করবেন। এবং তারা বলছেন যে প্রত্যেক দিনই তারা যে অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই প্রত্যেক দিনই কিন্তু তারা মায়ের কাছে প্রার্থনায় সামিল হবেন, মা যেন সবাইকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে সেই প্রার্থনা কিন্তু তারা করবেন। প্রত্যেক দিন অর্থাৎ সপ্তমী পূজা রাতে কিন্তু আজকে কালী পূজা অর্থাৎ দেবীর অর্ধরাত্রি ভিত পূজা যাকে বলা হয় সেই কালী পূজা কিন্তু অনুষ্ঠিত হবে। তেমনিভাবে কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, বিভিন্ন শিশু কিশোররা কিন্তু সেই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তেমনিভাবে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে মহাপ্রসাদ অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসাদের আয়োজন করা হয়েছে, ভক্তরা যাতে প্রসাদ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সেই ধরনের আয়োজনে কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে করা হয়েছে। আইনশৃঙ্খলা পক্ষ থেকে যদি আপনাকে বলে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা বিভিন্ন টহল দেখেছি, সেই টহল কিন্তু আমরা দেখেছি। সার্বিকভাবে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এইটুকু ছিল। আমার কাছে সর্বশেষ মাদারীপুরে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সারা দেশের মতো মাদারীপুর শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসব। জেলার 439টি সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন জেলার 5 শতাধিক পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার বাহিনী, র্যাব এবং
সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তারা বেশ তৎপরতা চালাচ্ছেন যাতে উৎসব শান্তিপূর্ণভাবে করা যায়। আজকে যে মহাসপ্তমী, এই সপ্তমীকে ঘিরে এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার সব ধরনের আনুষ্ঠানিকতা। ভক্তবৃন্দ জড়ো হয়েছেন। ভক্তবৃন্দদের প্রত্যাশা এবারের দেবী দুর্গা যেহেতু মর্তলোকে এসেছেন গজে চড়ে অর্থাৎ হাতিতে চড়ে, এবং আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীতে তিনি স্বামীর কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। ভক্তবৃন্দের প্রত্যাশা তারা যাতে এই দেশের সব শ্রেণী পেশার মানুষ এবং শান্তি কামনা করছেন। দেবী দুর্গা যেহেতু মর্তলোকে এসেছেন, বছরে তিনি একবারই এই সময়ে চার ছেলে মেয়েকে নিয়ে তিনি মর্তলোকে আসেন, এবং ভক্তবৃন্দের যে প্রত্যাশা সেটি কিন্তু পূরণ করে থাকেন বলে ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। আমরা আপনার বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়েছে মাদারীপুরের 5টি উপজেলার মধ্যে রাজুর উপজেলায় 462টি মণ্ডপ রয়েছে। এই 462টি মণ্ডপ অর্থাৎ 262টি মণ্ডপ রয়েছে। মাদারীপুরের সবচেয়ে বেশি পূজা হচ্ছে রাজুর উপজেলায়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা বেশি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি আওতায় আনা হয়েছে। আমরা সবচেয়ে বেশি পূজা হচ্ছে রাজুর উপজেলায়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি আওতায় আনা হচ্ছে। মাদারীপুর জেলা প্রশাসক পূজার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। পঞ্চগড় এক্সপ্রেসের 3টি বগি লাইনচ্যুত হওয়ার 5 ঘন্টা পর ঢাকা উত্তরবঙ্গ ট্রেন চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে ভাঙ্গুড়া রেল স্টেশনে আছেন সহকর্মী সবুজ মোল্লা, সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ, গতকাল রাত 11টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয় পঞ্চগড় এক্সপ্রেস নামক একটি ট্রেন। তবে চাটমোহর পার হয়ে চাটমোহর ভাঙ্গুড়া নামক এলাকাতে, ভাঙ্গুড়া স্টেশন এলাকাতে ট্রেনের ইঞ্জিন সহ মোট 3টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় আমরা দেখেছি ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে চলে এসেছিল। বিষয়টা আমি যদি আরেকটু বিষয়টা ক্লিয়ার করি, তাহলে ভোর 4:30 নাগাদ কিন্তু ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশন এলাকাতে এই লাইনচ্যুতর ঘটনাটি ঘটে। আমি একটু আপনাদেরকে পিছনের সাইডে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রেনের বগি কিন্তু ট্রেনের লাইনের ঠিক পাশে সরিয়ে রাখা হয়েছে। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে ভোরবেলায় এই লাইনচ্যুত হওয়ার পর সকাল 7:30 নাগাদ অর্থাৎ 4:30টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সকাল 7:30 নাগাদ উদ্ধারকারী ট্রেনের দল এসে কিন্তু এই ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি অর্থাৎ ইঞ্জিন সহ 3টি বগিকে, ইঞ্জিন এবং 2টি বগি মোট 3টি বগিকে কিন্তু লাইন থেকে সরিয়ে রাখা হয়। আমি আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে ট্রেনের কিন্তু যে বগিটা রয়েছে, বগির চাকা কিন্তু ট্রেন লাইনের মাঝখানে রাখা হয়েছে। কিন্তু এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখানে মোট 3টি লাইন রয়েছে। 3টি লাইন থাকার কারণে কিন্তু এই একটি লাইনের উপরে ট্রেন রাখা হয়েছে, বাকি 2টি লাইন সচল করে রাখা হয়েছে। সচলটি করা হয়েছে ভোগান্তির ঠিক 5.5 ঘন্টা পর অর্থাৎ 4:30টার দিকে যে ট্রেনের লাইনচ্যুতর ঘটনাটি ঘটে। এরপর ঠিক 10টার দিকে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক করা হয়েছে। এতে কিন্তু একটি ট্রেন পার হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আরো কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই রেল চলাচল স্বাভাবিক করার জন্যই ক্রেন এসে, উদ্ধারকারী ট্রেন এসে কিন্তু এই স্বাভাবিক কার্যক্রম করা হয়েছে। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যারা ভুক্তভোগী রয়েছেন, তারা কিন্তু যারা ট্রেন চলাচলকারী, ট্রেনে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির ভিতরে পড়েছেন। আর এই বিষয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, এই বিষয়ে কিন্তু আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন দিয়েছিলাম, যদিও তাদেরকে আমরা ফোনে না পেয়ে আমরা কিছুটা বিগত বোধ করেছি। এই ছিল কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়। বেতন বৃদ্ধি নিয়ে বাস মালিক শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজশাহীতে 4র্থ দিনের মতো চলছে ধর্মঘট। এই মুহূর্তে রাজশাহীর শিরোল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। আলতাফ, উত্তরবঙ্গের এই 3 জেলা থেকে ঠিক কখন নাগাদ চট্টগ্রাম, সিলেট এবং ঢাকাগামী বাসগুলো ছাড়বে সেটি নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে। ঠিক যাত্রীদের যে ভোগান্তি সেটিও কখন কাটবে সেটি নিয়ে আসলে অনিশ্চয়তা।
দেখা দিয়েছে। ফলে যেটি হচ্ছে আমরা সকাল থেকে আজও দেখছি চতুর্থ দিনের মতো কিন্তু রাজশাহী, চাপাই এবং নাটোর থেকে যে দূরপাল্লার বাস অর্থাৎ ঢাকাগামী চট্টগ্রাম এবং সিলেট রুটের যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো বন্ধ থাকার ফলে কিন্তু আজও আমরা যাত্রীদের ভোগান্তি দেখেছি এবং 4 দিনের মতো এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভও আমরা দেখেছি। 3 দিন বন্ধ, 4 দিন বন্ধ থাকার ফলে বিকল্প যে পথগুলো আছে অর্থাৎ বিকল্প লোকাল এবং ট্রেনের মাধ্যমে কিন্তু অনেকে যাওয়ার চেষ্টা করছে তাদের নিজ নিজ গন্তব্যে, কিন্তু সেটা আসলে অনেকাংশেই অনেক সময় সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে লোকাল বাস আসলে অনেক দূরে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা আছে, সেখানে ভাড়া বৃদ্ধিরও অভিযোগ করছেন অনেকে, একই সঙ্গে ট্রেনেও অনেক ধরনের ভিড় আছে। তো এর ফলে যেটি হয়েছে যে যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত আসলে তাদের ভোগান্তি নিয়ে তারা ক্ষুব্ধ এবং ভোগান্তি আসলে কাটছে না। এবং একই সঙ্গে এই যে মালিক এবং শ্রমিকদের যে দ্বন্দ্বের ফলে বাস ধর্মঘট হলো সেটি কিন্তু আসলে নিরসন হয়নি। আমরা 3 দিন 4 দিন যাবৎ শুনছি যে তাদের ভিতরে একটা আলোচনা হচ্ছে। শ্রমিকদের যে দাবি বেতন বৃদ্ধি সেটিও আসলে বৃদ্ধির করার জন্য গত মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হলেও সেটি কিন্তু আসলে মালিকরা মেনে নেওয়ার পরও শ্রমিকরা বিভিন্ন ধরনের দাবি দেওয়া সামনে নিয়ে এসছে। তারা আসলে খোরাকি, কমিশন এরকম বিভিন্ন দাবি তারা সামনে নিয়ে আসার ফলে মালিকরা যা বলছেন যে এই ধরনের শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক এবং অযৌক্তিক আখ্যা দিয়ে তারা বলছেন যে এভাবে আসলে চলতে দেওয়া যাবে না। সুতরাং তারা চান এটি সুষ্ঠু সমাধান করেই কেবল তারা চূড়ান্তভাবে বাস ধর্মঘট ছাড়বে। এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশের মাধ্যমে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায় স্টারলিংক। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কি ব্যবহার করে না করে সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। ওইটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায় তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। ফুরিয়ে আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার তহবিল। এরই মধ্যে তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবা। এরই মধ্যে জীবিকার তাগিদে ক্যাম্প ছাড়ার চেষ্টা করছেন রোহিঙ্গারা, জড়িয়ে পড়ছে সংঘাতে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা এখন 13 লাখ ছাড়িয়েছে। প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বিপুল অর্থায়ন। চলতি বছর $934.5 মিলিয়ন বিপরীতে এসেছে মাত্র 60% তহবিল। আর গাজা ও ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ভুলতে বসেছে রোহিঙ্গা ইস্যু। এমন অবস্থায় অর্থাভাবে কি সংকট তৈরি হয়েছে এবং কি হতে পারে তা সময় সংবাদকে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নভেম্বরের পরে WFP ফুড সাপোর্টটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইভেন $12 তো দেয়া হচ্ছে, তার কমও কতটুকু করতে পারবে এই বিষয় নিশ্চিত না। গ্যাসের অলরেডি সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য সেক্টর, বিশেষ করে এডুকেশন তো খুবই সাফারিংয়ের মধ্যে যাচ্ছে। তহবিল ঘাটতির কারণে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জীবিকার তাগিদে অনেকে ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা নিরাপত্তার জন্য হুমকি। রোহিঙ্গা ইবাকো ইনসান তা খানা জঙ্গা পরে তারা খাইনি পাইলে পুরা বাংলাদেশ দূরি দৌলা ক্রাইমল করিব। এই সংকট নিরসনে গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করা হয় অংশীজন সংলাপ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন সম্মেলনে গুরুত্ব দেওয়া হলে প্রত্যাবাসন ও সহায়তা তহবিল সংগ্রহে সহায়ক হবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বাংলাদেশের লক্ষ্য দুটি, একটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার গভর্নমেন্ট এবং সেখানকার অন্যান্য যারা রয়েছে তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে মিনিমাম একটা ডিগনিফাইড লাইফ এনশিওর করা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন গভীর সংকটে। দ্রুত সহায়তা না পেলে কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক ও নিরাপত্তা বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে এবার 2 অঙ্গরাজ্যে একদিনে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে একটি চার্চে বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 8 জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টের এক রেস্টুরেন্টে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হন অন্তত 8 জন। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছে না। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার গাড়ি নিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে চার্চে আগুন ধরিয়ে দেন। খবর পরপরই ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারীর মৃত্যু হয় বলেও জানায় গ্র্যান্ড ব্ল্যাঙ্কার শহরের পুলিশ প্রধান। তার পরিচয় শনাক্ত হয়েছে উল্লেখ করে জানান, 40 বছর বয়সী থমাস জ্যাকব সাবেক মার্কিন সেনা সদস্য ছিলেন। ঘটনার তদন্তে 100 FBI এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটাকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হন। নদী তীরবর্তী এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। ইন্টারকোস্টাল ওয়াটারওয়েতে ভাসমান একটি নৌকা থেকে গুলি চালানো হয় বলেও জানায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল।
কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি ১৪৪ ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগে নিহত ৩। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, সব পক্ষকে সংযত থাকার আহ্বান সেনাবাহিনীর। এবং শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ ঘট নবপত্রিকা স্থাপন সহ মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিন্নাতারা জশুয়া। ধন্যবাদ রোজা। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।